আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি শরাফত আহমেদ। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস, সারা দেশের শোভাযাত্রা ও সমাবেশ। সরবরাহ কম থাকা সহ নানা অজুহাতে কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ রেখেছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিপজ্জনকভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, মানা হচ্ছে না নিয়ম নীতি, বড় দুর্ঘটনার আশঙ্কা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদের সরা থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখ। বাইরে অনেক টাকা চাইছে। বয়স বৃদ্ধির সাথে সাথে স্ট্রোকের প্রবণতা বাড়ে। 24 ঘন্টায় স্ট্রোকের সার্ভিস দিতে পারবো। এবারে বিস্তারিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিবসটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। একই সাথে বিভিন্ন এলাকায় বাদ-জুমা ফ্রান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। শিউলের রোজা রিপোর্ট। রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এ সময় ফ্রান্সে ইসলাম ধর্মের মহান বীর অবমাননার তীব্র নিন্দা জানান তারা। চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ১৬ শহর জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা, কাদিরিয়া, সৈদিয়া, তবাইয়া থেকে শুরু হয় ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। এ সময় বিভিন্ন উপজেলা থেকে ভক্ত ও আশিকরা দলে দলে জুলুসে অংশ নেন। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নগরীর কালেক্টর জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের রাষ্ট্রীয় দূতাবাস অনতিবিলম্বে বন্ধ, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং সে দেশের পণ্য বর্জনের ডাক দিয়েছে হেফাজতে ইসলামে বাংলাদেশ রাজশাহী শাখা। দুপুরে জুমার নামাজের পর রাজশাহী সাহেববাজার মোড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন থেকে এই ডাক দেওয়া হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সড়কে ডিআইটি চত্বর ও চাষারা ঘুরে পুনরায় নিতাইগঞ্জ এলাকা গিয়ে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। সকালে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সংসদ সদস্য সানোয়ার হোসেন সহ সর্বস্তরে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জশ্নে জুলুসে শোভাযাত্রা বের হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বরিশালে গৌরনদীতে সকালে ঐতিহাসিক জশ্নে জুলুস এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কে সুন্দরদী থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। সকালে চর চারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা হতে একটি জশ্নে জুলুস বের করা হয়। এর আগে উপজেলার প্রতিটি গ্রাম থেকে হাজার হাজার মুসল্লি শোভাযাত্রা সহকারে মিলাদুন্নবী জশ্নে জুলুসে অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে। সকালে লক্ষ্মীপুর শহরের প্রধান সর্গস্থ লিল্লাহি জামে মসজিদ ময়দানে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত কনফারেন্সের মাধ্যমে দিবসের উদ্বোধন হয়। এদিকে বিভিন্ন এলাকায় বাদ-জুমা ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। বেনাপোলে আজ বাদ-জুমা শহরে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলামের বাংলাদেশ ফেনী জেলা শাখা। ফ্রান্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জনসভা করেছে আলেম ও মুসলিম জনতা।
সরবরাহ কম থাকা সহ নানা অজুহাতে কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ রেখেছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এতে করে ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। আড়তদাররা বলছেন সরবরাহ না বাড়ালে বিশাল লোকসান গুনতে হবে তাদের। এদিকে সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এস.এম. আরিফের রিপোর্ট। সরকারের বেঁধে দেয়া দাম, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও সরবরাহ কম থাকায় কারওয়ান বাজারে কয়েকদিন ধরেই বন্ধ আছে আলু বিক্রি। খুচরা বাজারে আলু কিনতে গিয়ে তাই বিপাকে ভোক্তারা। দোকান রেখে সব চলে গেছে, কি করব? আলু তো কোথাও না কোথাও কিনতে হবে। সাইডে আলু আছে, ওরা বলতেছে 210 টাকা পাল্লা। গেল সপ্তাহে 170 টাকা করে নিয়ে গেছিলাম, যেটা সরকার নির্ধারিত ছিল আর কি। বিবাদে পড়তে হয়। আমি আরো 1 ঘন্টা থেকে ঘুরতেছি। আমি 10 কেজি আলু নিব, এখনো দোকানদারে পাই না। বন্ধ, মাল দেয় অনেকে পত্তা করতে পারে না, ব্যাপারীরা মাল দেয় না ঠিকঠাক। যে ঘরে মাল দেয় সেসব ঘরে মাল আসে নেই, হারা ওই ঘরের মাল বিক্রি করতে পারতেছেন। আড়তে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় আলুর মজুদ একেবারেই কম। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার দাম বেঁধে দেয় সরবরাহ কমিয়ে দিয়েছে গুদাম মালিকরা। এদের পড়তে হইতেছে না আস্তে আস্তে। আমরা তো হিমাগর যাওয়ার জন্য বলছি, যারা মনিটর করে যে আপনারা ওখানে যান। আমরা হলো কমিশনের মালিক। ওই জায়গায় একটু হিমশিম খেয়ে গেছে, দাম কমছে লেগে বেলাকে বেশি দামে কিনা, এই জন্য আপনাদের জন্য তাহলে একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না? আমরা তো না খাই মারা লাগবে, আমাকে মাল নাইলে বেশি মুখে খামো। এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আলুর যে খুচরা মূল্য নির্ধারিত হয়েছে সর্বোচ্চ 35 টাকা। ব্যবসায়ীদের যে কোনো সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার কথা জানান সংস্থাটির এই কর্মকর্তা। আপনারা যদি প্রবলেম ফেস করেন, আমাদের কর্মকর্তাদের সবার নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে এবং আমাদের হটলাইন আছে। শুধু ফোন করে বললেই হবে যে অমুক জেলায় অমুক কোল্ড স্টোরেজে সমস্যা হচ্ছে, আমাদের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে। ডিসি মানে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে। এরকমই বাণিজ্য মন্ত্রীর এবং আমাদের সচিব মহোদয়, আমাদের মহাপরিচালক মহোদয়ের এরকমই নির্দেশনা রয়েছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। সরকারি বিভিন্ন সেক্টরের অনিয়ম, দুর্নীতির প্রসঙ্গ আসলেই নানা সময় উঠে আসে গণপূর্ত অধিদপ্তরের কথা। তবে দীর্ঘদিনের এই অভিযোগ পাল্টে দিতে কাজ করছেন অধিদপ্তরটির প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। টেন্ডারবাজি, বদলি বাণিজ্য সহ দালালদের নির্মূল করতে হাইটেক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এসকেলেটরের বিশেষ রিপোর্ট আর ছবি তুলেছেন রফিকুল ইসলাম। 15 অক্টোবর মাইটিভির প্রধান কার্যালয়ে অভিযোগ আসে গণপূর্ত অধিদপ্তরে টেন্ডারবাজি, বদলি বাণিজ্য সহ দালালদের দৌরাত্ম্য চরমে। অভিযোগ রয়েছে টেন্ডারবাজি, বদলি বাণিজ্য, দালালদের উৎপাত সহ চলছে কমিশন বাণিজ্য। প্রথম সারির ঠিকাদারদের কাজ না দিয়ে টাকার বিনিময়ে তৃতীয় শ্রেণীর ঠিকাদাররা কাজ বাগিয়ে নিচ্ছে। এমন অভিযোগের সত্যতা জানতে গণপূর্ত অধিদপ্তরে অনুসন্ধানে মাইটিভির প্রতিবেদক। অনেকে মুখ না খুললেও অভিযোগে যেসব কর্মকর্তারা টাকার বিনিময়ে বদলি হয়েছে কথা হয় তাদের সঙ্গে। আপনি বলতে চাচ্ছেন যে কোনো টাকা আপনি দেননি? কোনো ধরনের টাকার প্রশ্নই ওঠে না। টেন্ডার বাণিজ্য হওয়ার কোনো সুযোগই নেই। এখন প্রধান প্রকৌশলীর সঠিক দিক নির্দেশনায় ইজিপির মাধ্যমে সকল ধরনের টেন্ডার এখন সম্পন্ন হয়। আমি আমার এখানে 1 টাকার বিনিময়ে আমি এখানে পোস্টিং নিয়ে আসিনি। প্রধান প্রকৌশলী আশরাফুল আলম স্যার মনে করেছেন আমি জায়গাটার জন্য যোগ্য, আমাকে সেখানে পদায়ন দিয়েছেন। আপনি কোনো টাকা পয়সা দিয়ে পোস্টিং নেননি? আমার তো লাগেই নাই, আমার জানা মতে কারো লাগে নাই। কোনো জায়গায় বদলি নিয়ে এই ধরনের বিষয়ে সিন্ডিকেট কোনোভাবেই নাই। অনেক কর্মকর্তার দাবি একটি স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে এমন প্রচারণা করছে। এখানে টেন্ডার বাণিজ্য অথবা বদলি বাণিজ্য বলে কোনো কিছু নাই। তবে এখানে অফিসাররা বিভিন্ন সময় বদলি হচ্ছেন, নিয়ম মাফিক হচ্ছে। এটা একবারই স্বাভাবিক একটা প্রক্রিয়া। যারা আগে টেন্ডারবাজির সাথে জড়িত ছিল, বাইরের একটা শক্তি অপশক্তি, তারা এখন দেখা যায় যে হলো যে স্বচ্ছ পদ্ধতিতে এসে তারা যখন কাজ পাচ্ছে না, হয়তো তারা আগের সেই রাজত্বটা সেটা কায়েম করার একটা হলো যে অপপ্রয়াস চালাচ্ছে। তবে প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলছেন ভিন্ন কথা। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, দায়িত্ব নেওয়ার পর সব ধরনের টেন্ডারবাজি, বদলি বাণিজ্যের নামটি মুছে দেওয়া হয়েছে, করা হয়েছে দালাল মুক্ত গণপূর্ত অধিদপ্তর। টেন্ডার একটা সিন্ডিকেটের মতো ছিল, যার কারণে আমাদের পিডাব্লিউডির ভাবমূর্তি অনেকটা আমাদের ব্যাকফুটে চলে গেছিলাম আমরা। আমি দায়িত্ব গ্রহণের পর এই টেন্ডার বাণিজ্য থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বদল হয়েছে, সুপার ইঞ্জিনিয়ার হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। যদি একটা কোনো ব্যক্তি বলতে প্রমাণ দিতে পারে
তাহলে আমি আজকেই এই পিডাব্লিউডি থেকে পদত্যাগ করবো। আমি একদম এটা গ্যারান্টেড। কোনো ব্যক্তি, কোনো কর্মকর্তা, কর্মচারী, কোনো সাংবাদিক ভাই যদি প্রমাণ সহ বলতে পারে, এটা আমার একদম নীতিগত সিদ্ধান্ত। অনলাইনে টেন্ডার হয়, অনিয়ম হওয়ার সুযোগ নেই। কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ভুলভ্রান্ত হওয়ার আগেই সংশোধন হওয়ার জন্য আমি একটা মূল্যায়ন পর্যবেক্ষণ মনিটরিং টিম করে দিচ্ছি 7 সদস্যের আমাদের হাই পাওয়ার কমিটি। তারা সারপ্রাইজ ভিজিট করে বড় বড় প্রকল্প যেখানে তারা ভিজিট করবে, করে যদি কোনো লুফল দেখে তাৎক্ষণিকভাবে তারা এগুলো মাঠ পর্যায়ের অফিসার নির্দেশনা দিবে, দিয়ে আমার কাছে তারা রিপোর্ট করবে। আমি সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গণপূর্তকে দুর্নীতিমুক্ত করাটাই বড় চ্যালেঞ্জ বলে জানান আশরাফুল আলম। স্কেলিটন, মাই টিভি, ঢাকা। মুদি থেকে শুরু করে তেলের দোকান সবখানেই বিপজ্জনকভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। নেই নিয়ম নীতি আর লাইসেন্সের তোয়াক্কাও। এ অবস্থা ঢাকার আশুলিয়ার অধিকাংশ এলাকার। স্থানীয়রা বলছেন, যথাযথ মনিটরিং না থাকায় দিনের পর দিন অবৈধভাবে এসব গ্যাস সিলিন্ডার বিক্রির সংখ্যা বাড়ছেই। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। মুদি, চাউল কিংবা যন্ত্রাংশের দোকান সবখানেই এভাবে সাজিয়ে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। বাদ যায়নি জ্বালানি তেল আর পেট্রোলিয়াম জাতীয় পদার্থের দোকানও। শত শত দোকানে বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির এমন চিত্র দেখা যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, ডেন্ডাবর, পলাশবাড়ি, শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে কন্ডা এবং শিমুলিয়া থেকে চারাবাগ এলাকায়। নিয়ম অনুযায়ী খুচরা দোকানে বিক্রির জন্য সর্বোচ্চ 10টি গ্যাস সিলিন্ডার রাখা যায়। এর বেশি হলেই বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এসব এলাকায় সেই নিয়মের নেই কোনো তোয়াক্কা। মুদির দোকান আছে, মুদির দোকানে পাশাপাশি সিলিন্ডার বিক্রি করতে পারবে। আমার কাছে কোনো কারো কাছে নেই। কারো কারো লাইসেন্স থাকলেও রাখা হয়নি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিছি, ফায়ারের লোকের সঙ্গে কথা বলা আছে, এরা আইব, আয়ার দেখে যদি কাগজ দেওয়া যায় তাহলে দিব, না হলে বাদ। তেল এবং গ্যাস মানে একসাথে রাখা হয় নাই, খালি বোতল জাস্ট লাগা, কিন্তু গ্যাস আমার আলাদা গোডাউন আছে। দুর্ঘটনা রোধে আইনের যথাযথ প্রয়োগ চাইছেন স্থানীয়রা। গ্যাস সিলিন্ডার সম্বন্ধে না জানার কারণে হচ্ছে অগ্নিদগ্ধ, হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে যেন এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট আইন করা হয়। যদিও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তবে ঝুঁকিপূর্ণ স্থানগুলো নির্ণয় করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। কোনো ফায়ার এক্সটিংগুইশার বা কোনো কিছু বিষয় যদি তারা যদি সেটার ব্যবহার বিধি না জানে, আমরা তাদেরকে ব্যবহার বিধিটা শিখিয়ে দিয়ে আসি। তো আমাদের ওয়ারাজ ইন্সপেক্টরগণ কিন্তু এগুলো লিস্ট করতেছে, কত ঝুঁকিপূর্ণ অবস্থায় কোথাও এগুলো আছে কিনা সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা নেবে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। বিভিন্ন কারণে দেশে স্ট্রোকের রোগী বাড়ছে আশঙ্কাজনক হারে। সময় মতো চিকিৎসকের শরণাপন্ন না হওয়ার কারণে মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ করতে হয় কর্মক্ষম মানুষদের। দেশে 5 ভাগ মানুষ এই ঝুঁকির মধ্যে থাকলেও সরকারি হাসপাতালগুলোতে নেই স্ট্রোকের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা। মাহবুব শকুতার রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন কাজী অন্তর। বিশ্বব্যাপী প্রতি বছর 1.5 কোটি মানুষ আক্রান্ত হন স্ট্রোকে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারলেও বাকি 2 ভাগের 1 ভাগ মানুষের ভাগ্য বরণ করতে হয় পঙ্গুত্বের। আর বাকি 50 লাখ মানুষেরই পৃথিবীর মায়াই ত্যাগ করতে হয়। গত 20 বছরে পাশ্চাত্যে স্ট্রোকের রোগী কমেছে 42 ভাগ। কিন্তু উল্টো চিত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর। দেশে প্রতি 1000-এ 12 জনই স্ট্রোকের ঝুঁকিতে। যদি ইয়ং এজে হয় ডেফিনেটলি কোনো রক্তনালীর জন্মগত ত্রুটি এই জন্য দায়ী। আর যদি বয়স্ক মানুষের হয় ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, সিগারেট স্মোকিং, রক্তের চর্বি বেশি বা হাইপারক্লোস্টেমিয়া ইত্যাদি, এবং স্ট্রেসফুল লাইফ। বয়স বৃদ্ধির সাথে সাথে স্ট্রোকের প্রবণতা বাড়ে, বা অনেকে বলে মহিলাদের প্রবণতা বেশি। যে যদি একটা পেশেন্টের মুখটা বাঁকা হয়ে যায়, হাতে শক্তি কমে যায়, অথবা কথাটা যদি আউড়িয়ে যায়,
বিশেষজ্ঞরা বলছেন লক্ষণ দেখা দেওয়ার স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসকদের শরণাপন্ন হলে প্রাণহানি এবং পঙ্গুত্ববরণের হাত থেকেও রক্ষা করা সম্ভব স্ট্রোকের রোগীদের। স্ট্রোকের পরে প্রতি মিনিটে 20 লক্ষ নিউরন আমাদের ব্রেন থেকে ড্যামেজ হয়ে যায়। 4.5 ঘন্টার মধ্যে যদি আমার দ্বারে আসতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ইনজেকশন দিই যেটা দিয়ে ক্লটটা ডিজলভ হয়ে যায়, ব্রাস্ট হয়ে যায়। আরেকটা হলো 8 ঘন্টার মধ্যে যদি আসে, তাইলে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলি, স্টেন্টের মাধ্যমে আমরা ক্লটটাকে রক্তনালীর ভিতর দিয়ে বাইরে নিয়ে চলে আসতে পারি। কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এমন কয়েকজন রোগীর সাথে। পঞ্চগড়ে বাসা, পঞ্চগড় থেকে দিনাজপুরে আসি, দিনাজপুর থেকে ঢাকায় রেফার। বাইরে অনেক টাকা চাইছে, বাইরে বলছিল যে 2.5 লাখ টাকা, আবার আইসি খরচ আলাদা। এখন কেমন আছেন? অনেক ভালোই আছি, আল্লাহ তারপর ডাক্তার। যদি ইমিডিয়েটলি আসতেন তাহলে হয়তো রেজাল্টটা, ওনার যে কমপ্লিকেশনটা হয়েছিল অসুস্থতার জন্য, সেটা নাও হতে পারতো। স্ট্রোকের রোগীদের চিকিৎসার জন্য ক্যাথ ল্যাব অত্যাবশ্যকীয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে এই ল্যাব। ল্যাব প্রতিষ্ঠিত হওয়ার আগে অ্যাটলিস্ট একটা পেশেন্টকে 7 দিন ভর্তি থাকতে হতো, কিন্তু এখন 1 ঘন্টার মধ্যেই আমরা এনজিওগ্রাম রুমে এনজিওগ্রাম করে ফেলতে পারবো। তো এটা একটা বিরাট বড় সাফল্য। বাংলাদেশে আমাদের সরকারি পর্যায়ে যেগুলো বড় বড় আমাদের হসপিটালগুলো রয়েছে, সেখানে এই ফ্যাসিলিটিসটা ছিল না, কারণ এই ইকুইপমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ। বরাদ্দ না থাকায় ডিএমসিতেও চিকিৎসাধীন রোগীদের নিজেদেরই ক্রয় করতে হয় বেশ কিছু চিকিৎসা সামগ্রী। যে ম্যাটেরিয়ালগুলো খরচ হবে, তো সেগুলোকে আমাদেরকে কিনতে হয়, যদিও আমরা সরকারের কাছে আবেদন করেছি। সুচিকিৎসায় আলাদা ইউনিট প্রতিষ্ঠা সহ আরও সুবিধা বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। স্ট্রোক হচ্ছে যে একটা অ্যাকিউট ইমার্জেন্সি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এখানে গুরুত্বপূর্ণ। র্যাপিড অ্যাকশনের মতো আমরা উইদিন সেকেন্ড উইদিন মিনিট যেন ডিসিশনগুলো এক্সিকিউট করতে পারি। আমরা এখানে অ্যাকিউট স্ট্রোক চালু করতেই পারি, এবং এখানে কম্প্রিহেন্সিভ বলেছি, কম্প্রিহেন্সিভ স্ট্রোকের জন্য সবচেয়ে বড় অংশ হচ্ছে ক্যাথ ল্যাব, সেটা আমাদের আছে। মাইন্ডলি আমাদের একটা অ্যাকিউট স্ট্রোক ওয়ার্ড আমরা ইমিডিয়েটলি আমরা করার পরিকল্পনা করছি। আমরা এখানে এটার জন্য একটা স্পেশালাইজড অপারেশন থিয়েটারও করছি, এবং একটি পোস্ট অপারেটিভ ওয়ার্ড এটার জন্য থাকবে। সেটআপ, হসপিটাল সেটআপ, স্ট্রোক ইউনিট, সেটা থাকলে অবশ্যই আমরা 24 ঘন্টায় স্ট্রোকের সার্ভিস দিতে পারবো। এ ধরনের ল্যাব সারা দেশেই যেন, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে হয়, তার দাবি হচ্ছে ভুক্তভোগীদের। আর বিশেষজ্ঞরা বলছেন স্ট্রোকের লক্ষণ দেখা গেলেই যেন অতি দ্রুত দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা ও চাহিদার কারণে মাই টিভির শুক্রবারের জনপ্রিয় সেগমেন্ট আমাদের চোখ বদলে যাচ্ছে অনুষ্ঠানে। আগামীকাল রাত 9:30 চোখ রাখুন মাই টিভির পর্দায় আমাদের চোখ অনুষ্ঠানের বিশেষ পর্বে। এছাড়া মাসের প্রথম ও তৃতীয় শনিবার সম্প্রচারিত হবে আমাদের চোখ অনুষ্ঠান। আর দর্শক, সময় হলো একটি বিরতি নেবার। সাথেই থাকুন, ফিরে এসে আরো যা থাকছে। দেশে করোনা ভাইরাসে একদিনে আরো 19 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 1604 জন। কালের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে পরিণত হয়েছে ভগ্ন দশাতে। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরো 19 জনের মৃত্যু হয়েছে, নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5905 জনে। এছাড়া 24 ঘন্টায় নতুন করে 1604 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 4,06,364 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1422 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,22,703 জন। ক্ষমতায় টিকে থাকতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সরকার বরাদ্দ বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন, তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এত টাকা কেন? একদলীয় শাসন ব্যবস্থা যদি তাদের রাখতে হয়, জনগণের উপর স্টিম রোলার চালাতে হয়, তাহলে তাদের এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাড়াতে হবে।
সবাইকে খুশি রাখতে হবে। ধান, নদী আর খালের শহর এই বরিশাল, তাই শহরের সৌন্দর্যের রূপ ফিরিয়ে আনতে বাজেট ছাড়াই এবার খাল পরিষ্কার এবং উদ্ধারের চ্যালেঞ্জে নেমেছে সিটি কর্পোরেশন। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরিশাল নগরীর প্রাণ ছিল এক সময়ে এই 22টি খাল। নানা সময়েই বাজেট নিয়ে খাল খনন এবং পরিষ্কারে নামলেও সময়ের ব্যবধানে দখল দূষণে পরিণত হয়েছে আবার ড্রেনে। এই খালগুলো পরিষ্কার এবং দখলমুক্ত করে নগরী জলাবদ্ধতা নিরসন এবং সৌন্দর্য ফিরিয়ে আনতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সিটি মেয়র। এই খালগুলিতে আপনারা যাদের বাড়িঘর আছে খালের পাশে, আপনারা দয়া করে এই ময়লাগুলি খালের মধ্যে ফেলবেন না। সীমাবদ্ধতার মধ্যেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত করছে এই অভিযান। সফলতাই যেন লক্ষ্য সবার। মেয়র মহোদয়ের নির্দেশনে যত কর্মকর্তা আছে, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মীদের নিয়েই এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্নের অভিযানে নেমেছি। যে আমাদের যদি বড় ভেকুটা হয় তাহলে আমাদের খাল সংস্কার সবচেয়ে ভালো হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিগত দিনে অনেক মেয়র দেখেছি এই বরিশালে অনেক এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে, কিন্তু উদ্যোগ নেওয়া মতো নাম মতো তারা উদ্যোগ নেওয়ার পরে সেই উদ্যোগ কোনো কাজের প্রতিফলন ঘটায়নি। বরিশালের 19টি খাল খনন করতেছে, এটা খুবই ভালো উদ্যোগ, আমরা এটাকে স্বাগত জানাই। এটা যদি চলমান থাকে সব থেকে ভালো হবে। খাল উদ্ধারের এই চ্যালেঞ্জে সকলের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র। এই খালগুলিকে যে বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল, সেই জায়গায় হয়তোবা সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, বাট আমরা অবস্থান জলাবদ্ধতা এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। খাল উদ্ধারের সময় সাহসী উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন নদীখাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব। এই পরিচ্ছন্ন কর্মী এবং ভ্যাকুম মেশিন দিয়ে যে খালগুলো পরিষ্কার করতেছে, জলাবদ্ধ নিরসন, এটা প্রশংসনীয় উদ্যোগ। এই ক্ষেত্রে আমরা নদীখাল বাঁচাও আন্দোলন আমরা আছি, থাকবো এবং আমরা এর পাশে থাকবো। বরিশালকে জলাবদ্ধতা মুক্ত, সৌন্দর্য বৃদ্ধি এবং ঐতিহ্য ধরে রাখতে বাজেট ছাড়া এই অভিযান কতটা আলোর মুখ দেখবে এখন সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। কালের সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের জমিদার বাড়ি, কিন্তু প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশাতে। অনেকেই দখল করে রেখেছেন এর বেশ কিছু অংশ। এবার সেটি রক্ষায় এগিয়ে এলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ দল। প্রতিনিধি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামের 100 বছরের পুরনো জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কথিত আছে বিশ্বনাথ রায়চৌধুরী নামের এক জমিদার পশ্চিমবঙ্গের শিমগাঁও থেকে এসে নবীনগর উপজেলার কাইতলায় নয়নভিরাম এই জমিদার বাড়িটি স্থাপন করেছিলেন। তবে কালের সাক্ষী এই জমিদার বাড়িটি এখন বিলীনের পথে। প্রয়োজনীয় সংরক্ষণ, সংস্কার ও সংস্থার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার ফলে প্রভাবশালীদের দখলে বাড়িটি। আমার বঙ্গবন্ধুর অত্যন্ত সুযোগ্য কন্যা, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আমার এই আবদার এবং প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে আমার আবদার, যারা সংশ্লিষ্ট আছেন সকলে মিলে অন্তত বাড়িটা উদ্ধার করে যাতে রক্ষা হয়। সরকারি তদারকি না থাকায়, অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িটি এখন অসামাজিক কার্যকলাপ আর নেশাখোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর এইগুলি আমাদের যেভাবে আছে এইভাবে আছে, যতটুকু আছে এগুলা যদি রক্ষণাবেক্ষণ করা হয় সরকার উদ্যোগে, তো আমি মনে করি আরো পর্যটক বাড়বে। সরকারে যদি এটা নিয়ে যদি পর্যটক বাড়া, এতে আমি ব্যক্তিগত মনে করি জিনিসটা ভালোই হবে। অবশেষে জমিদার বাড়িটি পরিদর্শন করে গেলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল। আশ্বাস দিলেন পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে সরকারি সুদৃষ্টিতে আনার। আমরা যেটা দেখলাম, বাড়িটি খুবই সুন্দর এবং পুরনো, এবং যদিও জঙ্গল আকীর্ণ হয়ে আছে, তারপরেও এটি বিশেষ করে মুঘল স্থাপত্যের কিছু আমরা ছোঁয়া দেখলাম। সরকারের পক্ষ থেকে অবশ্যই সেটা বিবেচনা করবে। এলাকাবাসীর দাবি, ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই নিদর্শনটি রক্ষায় সংশ্লিষ্টরা দ্রুত উদ্যোগী হবেন। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ইসলামিক সেন্টার মিলনায়তনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ শফিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা। 12 রবিউল আউয়াল যশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নুনিয়ার ছড়া থেকে বের হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে হাজারো মানুষ শোভাযাত্রায় অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেফাজতে ইসলাম আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আজ জুম্মাবাদ হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ র্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহতামিম জামিয়া দারুল উলুম মহিউন সুন্নাহ হাফেজ মাওলানা আসাদ আল হাবিব, আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বরগুনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বরগুনার সদরঘাট মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর দর্শনা শ্যামপুর আয়োজিত তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলে পণ্য বর্জনের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিচারের দাবি করা হয়। আজ কমলগঞ্জের হামহাম জলপ্রপাত পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হল সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমানের 3 দিন ব্যাপী মৌলভীবাজার জেলা সফর। গতকাল কমলগঞ্জ পৌরসভা ও ভূমি অফিস পরিদর্শন শেষে মধু চাষিদের সাথে মতবিনিময় করেন। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। নিচ্ছি আরও একটি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও মুসলিম নেতারা। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার 60তম জন্মদিন আজ। বিরতির পর স্বাগত আবারও। আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। বিকাশের সাথে যশোর সিটি ক্যাবেলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। দুপুরে যশোর শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় যশোর সিটি ক্যাবেলের ম্যানেজিং ডিরেক্টর মীর মোশাররফ হোসেন বাবু এবং বিকাশের বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার এস.এম. বেলাল আহমেদ চুক্তি হস্তান্তর করেন। এবারে প্রবাসের সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর 30 জন চিকিৎসক এবং 70 জন আইসিইউ সহকারী সমন্বিত একটি দল কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সমর্থন করে চলেছে। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের ইচ্ছার ইঙ্গিত হিসেবে এবছর এপ্রিলে দলটি কুয়েতে পৌঁছায়। গত 6 মাস যাবৎ এই মেডিকেল টিমটি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকর্মীদের সাথে বিভিন্ন কোভিড হাসপাতালে পৃথক কেন্দ্রগুলিতে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এছাড়াও প্রতিক্রিয়া জানিয়েছেন মুসলিম নেতারা।
মোবাল্লিক করিমের আরও একটি রিপোর্ট। ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইস্যুতে এখনও সরগরম বিশ্ব। মুসলিম দেশগুলোতে প্রতিবাদ চলছে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। গতকাল ভারতের দক্ষিণ মুম্বাইয়ের একটি রাস্তায় ফ্রান্সের প্রেসিডেন্টের মুখে জুতোর ছাপের পোস্টার লাগানো হয়। পরে সেই পোস্টার সরিয়ে নেয় পুলিশ। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কো সাংবাদিকদের বলেন, ইসলামকে অবমাননা করার কারণে ফ্রান্সের সহিংসতা বেড়ে গেছে, কাজেই সবার আগে এ ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে। এছাড়া অতীতের কিছু ঘটনার সাথে ফ্রান্সের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। অবশ্য টুইটার কর্তৃপক্ষ তাদের বিদ্বেষ নীতি লঙ্ঘন করায় মাহাতিরের এই টুইট মুছে দিয়েছেন। এদিকে গতকাল হত্যার ঘটনার পর ফ্রান্সের রাস্তায় রাস্তায় বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। মোবাল্লিক করিম, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দু দলই চাইছে অনিশ্চয়তাপূর্ণ রাজ্যগুলো তাদের নিয়ন্ত্রণে নিতে। এগুলোর কোনো অঞ্চলে জরিপে ট্রাম্প এগিয়ে তো কোনো রাজ্যে বাইডেন এগিয়ে। প্রার্থীদের চোখ কেবল দোদুল্যমান রাজ্যগুলোর দিকে, আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন 7 কোটিরও বেশি ভোটার, যা 2016 সালের নির্বাচনে মোট ভোটারের উপস্থিতির অর্ধেক। CNN SSRS এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে 64% জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন 34%। এখন পর্যন্ত ভোট দেননি, তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের 63% জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক 33%। এক্ষেত্রে 2/3 ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুসারে আগাম ভোট দেওয়া ভোটারদের সংখ্যা বাড়ছে। 1 শতকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ভোট দেওয়ার রেকর্ড হতে পারে এবারের নির্বাচনে। ডেমোক্র্যাট নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলছেন একই কথা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রতিযোগিতামূলক। তাই 2 প্রার্থী আছেন দৌড়ে। দোদুল্যমান গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে আছেন বাইডেন। তবে জরিপ কি সবসময় সত্য কথা বলে? যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে ভোটগ্রহণ হলেও এবার প্রেসিডেন্ট নির্বাচন সবার নজর থাকবে মাত্র 8টি রাজ্যে। ফ্লোরিডা, ওহাইও, জর্জিয়ার মতো রাজ্যগুলোতে নির্ধারিত হবে জয় পরাজয়। 125 ইলেকট্রাল ভোট থাকা এই 8 রাজ্যকে এবার বলা হচ্ছে সুইং স্টেট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সৌভাগ্যের প্রতীক বলা হয় ওহাইও রাজ্যকে। এই রাজ্যে হারলে পুরো নির্বাচনে হার, আর জিতলেই নিশ্চিত হোয়াইট হাউসের টিকিট। গেল 13 নির্বাচনে এর ব্যতিক্রম হয়নি একবারও। মোবাল্লিক করিম, মাই টিভি। তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.6। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ইজিয়ান সাগরের 16.5 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভূমিকম্পে ইজমির, বিয়াকেলি এবং বর্নোভা জেলায় 6টি ভবন ধসে পড়েছে। তবে CNN ইজমির সিটির মেয়রের সূত্রে জানায়, ভূমিকম্পে অন্তত 20টি ভবন ধসে পড়ে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গণভোটে ইউথেনেশিয়া কিংবা স্বেচ্ছা মৃত্যুকে স্বীকৃতি দিয়েছেন নিউজিল্যান্ডের জনগণ। গণভোটের এই রায়ের ফলে আগামী বছর থেকে মৃতপ্রায় মানুষ স্বেচ্ছায় মৃত্যু বেছে নিতে পারবেন। সম্প্রতি নিউজিল্যান্ডের ভোটের সময় স্বেচ্ছামৃত্যু নিয়ে একটি গণভোটের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সেই ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে দেশটির 65% মানুষ স্বেচ্ছামৃত্যুর পক্ষে। এবারে খেলার সংবাদ। আজ আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার 60তম জন্মদিন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয় তাকে। আর্জেন্টিনা জাতীয় দলে কিংবা ক্লাব ফুটবল যেখানেই গেছেন তিনি মাতিয়ে রেখেছেন সেখানেই। তার নৈপুণ্যে 84 বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে 1960 সালের 30 অক্টোবর জন্ম নেন ফুটবল বিশ্বের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর ভিয়া ফিওরিতোতে বেড়ে ওঠেন তিনি। 3 কন্যা সন্তানের পর তিনি ছিলেন মা বাবার প্রথম পুত্র সন্তান। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অন্যরকম টান ছিল ম্যারাডোনার। সেই পথ ধরে 8 বছর বয়সে আর্জেন্টিনাস জুনিয়র্সের যুব দলে যোগ দেন ম্যারাডোনা। 12 বছর বয়সে বল নিয়ে জাদুকরী কারুকার্য দেখিয়ে তিনি দর্শকদের তাক লাগিয়ে দিতেন। এরপর 1977 সালে জাতীয় দলের নাম লেখান ম্যারাডোনা। 4টি বিশ্বকাপ আসরে অংশ নেন তিনি। ফুটবল মাঠে খেলতেন অ্যাটাকিং মিডফিল্ডার ও স্ট্রাইকার হিসেবে। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল 1975 সালে আর্জেন্টিনার জুনিয়র্স দলে। পরের বছর আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলে জায়গা করে নেন তিনি। একই বছর জায়গা পান আর্জেন্টিনা জাতীয় দলেও। দেশের জার্সিতে সব মিলিয়ে 91টি ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি, যেখানে তার গোল সংখ্যা 34টি। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ার শেষ করেন 1994 সালে। দেশের জার্সিতে 4 বারের বিশ্বকাপে অংশ নেন ম্যারাডোনা, জিতেছেন 1986 সালের বিশ্বকাপ। এরপর 1990 বিশ্বকাপেও দলকে ফাইনালে তোলার কৃতিত্ব রয়েছে তার। অনেকে বলে থাকেন ফুটবল সম্রাট যদি হন পেলে, তবে ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। এই আর্জেন্টাইন গ্রেট ফুটবলারের জন্মদিনে রইল অবারিত শুভেচ্ছা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে বিনোদন বিশ্ব। করোনার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এক শিল্পের নাম চলচ্চিত্র শিল্প। দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় বা সিনেমা মুক্তি না দেয়ায় ভয়াবহ লোকসানের মুখে পড়েছে সিনেমা জগৎ। অলস সময় কাটছে অনেক নামি দামি তারকারও, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম দ্য রক খ্যাত হলিউড তারকা ডোয়াইন জনসনের। চলতি বছরটা দারুণ সফল এই তারকার জন্য। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। চলতি বছরটা দারুণ পার করছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা দ্য রক খ্যাত ডোয়াইন জনসন। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বেশ কিছু নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। সম্প্রতি ডিসি ইউনিভার্সের ব্ল্যাক অ্যাডাম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে সুখবর এখানেই শেষ নয়। রক ভক্তদের জন্য রয়েছে আরও একটি সুখবর। আলোচিত স্করপিয়ন কিং সিনেমার পরবর্তী পর্বেও দেখা যেতে পারে জনপ্রিয় এই তারকা অভিনেতাকে। এমনই খবর জানাচ্ছেন হলিউড ভিত্তিক গণমাধ্যমগুলো। 2002 সালে স্করপিয়ন কিং সিনেমায় চাক রাসেল চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবার তার প্রত্যাবর্তন ঘটতে চলেছে সেই সিরিজের পরবর্তী পর্বে, কারণ নির্মাতারা পরবর্তী সিনেমার জন্য আবারও রককেই ফিরিয়ে আনতে চাইছেন। ইতিমধ্যে রকের সঙ্গে সিনেমাটি নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে তাদের। ডোয়াইন জনসন নিজেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজে ফিরতে প্রস্তুত। এদিকে কয়েকদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমেরিকানদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার হিসেবে 200 মিলিয়নের মাইল ফলক ছুঁয়েছেন ডোয়াইন জনসন। পুরো বিশ্বে এটি দ্বিতীয় অবস্থান। এই তালিকায় সবার উপরে অবস্থান করছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সব মিলিয়ে করোনাময় এই দুঃসময়ে অন্যদের চেয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে এই হলিউড তারকার। করোনা হানা দিলেও খুব একটা কাবু করতে পারেনি সাবেক এই রেসলারকে। উল্টো চারিদিক থেকে আসছে সব সুখবর। বর্তমানে নেটফ্লিক্স প্রযোজিত রেড নোটিশ সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছেন রক। করোনা থেকে সুস্থ হয়েই সিনেমাটি শুটিংয়ে ফিরেছেন তিনি। আশা করা যাচ্ছে সামনের বছরই সিনেমাটি মুক্তি পাবে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা দেশে শোভাযাত্রা ও সমাবেশ। সরবরাহ কম থাকা সহ নানা অজুহাতে কারওয়ান বাজারে আলু বিক্রি বন্ধ রেখেছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিপজ্জনকভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। মানা হচ্ছে না নিয়ম নীতি, বড় দুর্ঘটনার আশঙ্কা।
ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও মুসলিম নেতারা। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার 60তম জন্মদিন আজ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla এবং twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আরশিদা আলী এবং আমি শারাফত আহমেদ। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।